তো খাবি, কেক খাবি? হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের পর থেকে তো বেশ কয়েকটা দিন খুব ভালো থাকবো। তার কারণটা হয়তো ভিডিওর ক্যাপশনটা দেখে বুঝেই গিয়েছেন। তো যাই হোক, যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল বৃহস্পতিবার। কিট্টুর বয়স অলরেডি 3 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তো ঘড়িতে এখন প্রায় সকাল 7:30-8টা মতো বাজে। কিট্টু কিছুক্ষণ আগে খেয়ে নিয়ে খাওয়ার পরে এইভাবে আমার ওপরে শুয়ে থাকতেও বেশ পছন্দ করে, আর আমিও রাখতে বেশ ভালোবাসি। অনেক সময় বারবার ঢেকুর তোলে না, তো এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যখন ওর ডিপ ঘুমিয়ে পড়ে তখন ওর ক্রিবে শুয়ে দিই। তো আপাতত কিট্টুকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে ক্রিবের মধ্যে শুয়ে দিয়েছি। এবার সকালে প্রথমে যে কাজটা আমি করে থাকি সেটা হলো এই বোতলগুলো স্টেরিলাইজ করে রেখে দিয়েছি। এখন পাম্প মেশিনের সাহায্যে ব্রেস্ট মিল্ক কিছুটা পাম্প করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো, কারণ রাতে ঘুমানোর আগে ওকে আমি অবশ্যই বোতল ফিট করাই। এখন সারাদিন ওই ঘুমানোর আগে একবারই ও বোতল ফিট করে, তো সে কাজটি আমি সকাল সকাল সেরে রাখি। আর এদিকে কিট্টুর বাবা সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছে। প্রায় 8:30টার মধ্যে একদম চওড়া হাসি নিয়ে খুশি হয়ে এয়ারপোর্টে যাচ্ছে শাশুড়ি মা আর বোনকে নিয়ে আসতে। আর আপনারা হয়তো জানেন, আমার মা আর বোনের সাথে আমার মাসিরও আসার কথা ছিল, কিন্তু মাসি যেহেতু সরকারি চাকরি করে, ওই ভিসা অ্যাপ্লাইয়ের জন্য সময় মতো কিছুতেই এনওসিটা পেয়ে উঠলো না অফিস থেকে। তো সেজন্য মাসির আর আসা হলো না। তো আমাদের মনটা বেশ খারাপ হয়েছে। মাদের ফ্লাইট ওই সকাল 9টার সময় ল্যান্ড করবে। ওর পৌঁছতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগে যাবে। বাসে করে যাবে, কিন্তু মাদের ওই ইমিগ্রেশন হয়ে তারপরে ব্যাগপত্র নিতে অনেকটাই সময় লেগে যাবে। সেজন্য খুব একটা বেশি আগে বাড়ি থেকে বের হতে হলো না। তো ওদিকেও বেরিয়ে গেল, আমি এদিকে চটপট করে কিছু রান্নাবান্না করে রাখি। চলুন। তো বেশি কিছু তো বানাতে পারবো না, ভেবেছি ভেজ ডাল বানাবো। তো সেজন্যই মুগ ডালটা একটু শুকনো কড়াই ভেজে নিয়ে ভালো মতো করে ধুয়ে লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসাতে দিয়ে দিলাম। আর এদিকে কিছু আমি সবজি কেটে রেখেছি, ওই ছোট ছোট করে ফুলকপি, গাজর, ব্রকলি, বিনস এইসব কেটে নিয়েছি। আর এই ডালের মধ্যে খানিকটা পনিরও দেবো। তো পনিরগুলো কিছুক্ষণ পরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার আগে চলুন এই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা এইসব ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিই। আর এই ভেজ ডালের সাথে ভেবেছি ভেজ পকোড়া বানাবো। আর এই গরম গরম ভাতের সাথে ভেজ ডাল, সাথে আবার ভেজ পকোড়া, এইভাবে খেতে আমার বোন তো বেশ পছন্দ করে। আর ভেবেছি চিকেনও বানাবো। তো দেখা যাক এই কম সময়ের মধ্যে কতটা কি পেরে উঠি, নাহলে চিকেনটা রাতেই বানাবো। তো 1 থেকে 1.5 মাসের জন্য আজকে রান্নাঘরে আমার শেষ রান্না বলতে পারেন, কারণ এরপরে মারা চলে আসবে, তো মাই রান্না করবে। আর মা থাকলে যা হবে, আমি তো রান্না করব না, মার হাতেই রান্নাই খাবো। এমনকি আমি তো একটা লিস্টও বানিয়ে রেখে দিয়েছি। মা এলে পরে কালকে থেকে মার হাতে সেই লিস্টটা ধরিয়ে দেবো। 1 থেকে 1.5 মাসের মতো মা থাকবে, তো মা সেই রান্নাগুলো করে করে খাওয়াবে, আর আমরা বসে বসে খাবো। তো এই 1 মাস খাওয়া দাওয়ার পেছনে তো তেমন কোনো রেস্ট্রিকশন আর মানছি না। তো চলুন, আপনারা অনেক দিন ধরে কমেন্ট করে জানতে চাইছিলেন যে কবে আমার বাড়ির লোক আসবে, কেন এখনও এলো না। বাচ্চা হওয়ার আগেই আসা উচিত ছিল। নতুন মা হিসেবে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, বড়রা থাকলে বাচ্চা সামলাতে বেশি সুবিধে হতো। এর আগেও হয়তো বলেছি, আমরা এতটাই দূরে দূরে থাকি, যখন তখন চাইলেই যাতায়াত করা যায় না, আর আসার জন্য অনেক পেপার ওয়ার্ক করতে হয়। তো কোনো কারণে যদি ওনারা সময় মতো না আসতে পারতেন, তাহলে কিন্তু আমাদের সেভাবে কোনো আক্ষেপই থাকতো না। কিন্তু বাড়ির লোক এলে পরে একেবারেই বাচ্চা সামলানোর জন্য নয়, কারণ এখানে বেবি হয়ে যাওয়ার পরে ওই 1 সপ্তাহের মধ্যে ম্যাটারনিটি নার্স এসে যেভাবে আমাদের দুজনকে ট্রেনিং আর মনে অনেক সাহস দিয়ে যায়, খুব একটা একা একা বললে ভুল হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে নিউবর্ন বেবির টেক কেয়ার করা একটু কষ্টের কাজ হলেও খুব একটা কঠিন নয়। আর এই ব্যাপারটা নিয়ে শুরুর দিকে আমরাও খানিকটা চিন্তিত ছিলাম। তবে এই মুহূর্তে আমাদের সাথে বাড়ির লোক থাকলে পরে হেল্প হোক না হোক, আমরা কথা বলার সঙ্গী পাবো এবং মনটা বেশ আনন্দে ভরে উঠবে। তবে কিছুজন এমন করে কমেন্ট করে বলেন যেন তারা এখনো এলেন না, এটা বড় একটা অপরাধ। এবার সবারই বয়স হচ্ছে, নানান রকম শারীরিক কারণে, যেমন রোহনের বাড়ির লোক এবং আমার বাবা ইচ্ছে থাকলেও সেজন্য আসতে পারলো না। তো সেজন্যই রোজ কিন্তু একবার করে নাতনির সাথে ভিডিও কল আর একটা করে ফটো তাদের চাই। এজন্য আমি রাতে ঘুমানোর আগে ঠিক মনে করে কিট্টুর একটা ফটো ঠাকুমা, দাদু সবাইকে পাঠিয়ে দিই, যাতে ওনারা ঘুম থেকে উঠে নাতনির ফটোটা আগে দেখতে পারে। তাও এদিকে বোন ছিল বলে আমার মা আর বোন একসাথে দুজনে আসতে পারছে, নাহলে আমার মা নাকি একা একা কিছুতেই আসতে পারতো না। এদিকে আমাদের পক্ষে দুজনের মধ্যে কেউ গিয়ে নিয়ে আসাও সম্ভব হতো না।
তো যাই হোক, মা আর বোন আজকে ভালোই ফ্লাইটে উঠে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে নেদারল্যান্ডে পৌঁছেও যাবে। তো চলুন, ওদিকে ডালের মধ্যে আমি নানান রকমের সবজি, মটরশুঁটি, পনির এইসব দিয়ে সবজিগুলোকে ভাজতে রেখে এসেছি। ততক্ষণে ভাবলাম মারা যেই ঘরটায় থাকবে সেই ঘরটা একটুখানি গুছিয়ে রাখি। গতকাল রাতে এই বিছানাটা যা অবস্থা হয়েছিল, জামা কাপড় সব উপচে ছিল, সব ভাঁজ করে ঘরটা ফাঁকা করেছি। আর আজকে ওই বিছানা চাদর সব কিছু পাল্টে ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে রাখলাম। ওই বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়, ওকে সামলাতে এনার্জির অভাবে ঘরদোর প্রচণ্ড অগোছালো হয়ে থাকে। তো ওদিকে ঘরের কাজ খানিকটা সামলে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর এদিকে যে মুগ ডালটা সেদ্ধ বসিয়েছিলাম প্রেসার কুকারে, সেটাও হয়ে এসেছে। তাহলে এখন ওই ভাজা সবজিগুলোর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দিই, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর জিরে গুঁড়ো। তারপরে এই 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিলে ভেজ ডাল তৈরি হয়ে যাবে। আমি তো এইভাবেই ডালটা বানাই। আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবেই ডাল বানিয়ে খুব খেয়েছি। গরম গরম ভাতের সাথে ডাল আর আলুর চিপস খেতে তো দারুণ লাগতো আমার। আর জানেন, এই মাদের আশা নিয়ে কয়েকদিন যে কি টেনশনে ছিলাম। ওরা আসার ঠিক একদিন আগেই হাতে ভিসাটা পেয়েছে। এবার যদি সময় মতো ভিসাটা না পেতো তাহলে যে কি ঝামেলায় পড়তে হতো। একে তো ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আগে থেকে সব ফ্লাইটের টিকিট বুক করে রাখতে হয়, তাহলে বেশিরভাগ সেগুলো হয়তো ক্যান্সেল করতাম বা রিশিডিউল করতে হতো। তো অনেকটা ঝামেলা তো হতো, তার সাথে অনেকটা লোকসানও হতো। এবার এই টেনশনের জন্য আমাদেরও খানিকটা ভুল ছিল। তো ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনারা হয়তো অনেকেই জানেন VFS গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আমরা 2 দিন ধরে বেশ কয়েকবার ট্রাই করেছিলাম, আর এটা পেমেন্ট করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়। এদিকে 2 দিন ধরে অনবরত চেষ্টা করার পরেও যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছিল না, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লট ওই প্রায় 1 মাসের মতো অ্যাভেলেবেল ছিল। তো ভাবলাম ঠিক আছে, এতগুলো অ্যাপয়েন্টমেন্টের স্লট তো যখন অ্যাভেলেবেল রয়েছে, তাহলে ফ্লাইটের টিকিটটা আগে কেটে নিই, কারণ ওটার প্রাইস হু করে বেড়ে যাচ্ছিল। তো সেখানে আমাদের ভুল হয়েছে। ফ্লাইটের টিকিট কেটে 3 থেকে 4 দিনের সময় যখন আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করছি, তখন দেখছি অ্যাপয়েন্টমেন্ট আর পাওয়া যাচ্ছে না। হয়তো সামার সিজন বলে এইভাবে অ্যাপয়েন্টমেন্টের সব স্লটগুলো এই কয়েকদিনের মধ্যেই বুক হয়ে গিয়েছিল। তো ভিসা হাতে পেতে মোটামুটি 15 দিনের মতো সময় লাগে। আমিও যখন প্রথমবার নেদারল্যান্ডে ট্যুরিস্ট ভিসা এসেছিলাম, আর ট্যুরিস্ট ভিসা 3 মাসের জন্য দেওয়া হয়, কিন্তু আমার মারা ওই 1 থেকে 1.5 মাসের মতোই থাকবে। তো আমিও সেবার একদম 15 দিনের মাথায় হাতে ভিসা পেয়েছিলাম। কিন্তু অনেকের কাছেই শুনেছি ওই 15 দিনের পরেও ভিসা অনেকে পেয়ে থাকে, সময় মতো পায় না। তো আমিও সেজন্যই টেনশন করছিলাম। আর আমার মারা যখন ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার 17 দিনের মাথায় মাদের ফ্লাইটের টিকিট কাটা ছিল। তো বলতে পারেন একদম 15 দিনের মাথায় আমার মারা ভিসা পেয়েছিল বলে 16 দিনের মাথায় ওরা রওনা দিতে পেরেছে। তো যাই হোক, এরই মধ্যে সব কাজকর্ম করতে করতে কিট্টুরা নিয়ে এদিকে উঠে পড়েছে। তো দিদুন আর মিমি আসবে বলে ওকে তো একটু রেডি করে দিতেই হবে। দাঁড়া, এবার হাগিসটা কিন্তু ইয়ে হলো না, কিছু পটি হয়ে যাবে, ভালো হবে। দাঁড়া না, এত কিসের দাঁড়া? কোথায় যাবি তুই? কোথায় যাবি? যুদ্ধ যুদ্ধ ঢুকা, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে। এই যে দেখ, মুখটা দেখ তো, শুধু দুধু খেয়ে তুই তো সকালেও ড্রেস চেঞ্জ করেছিলাম, তাই আর ড্রেস চেঞ্জ করতে হলো না। যেহেতু সবসময় ডাইপার পরে থাকে, তাই অত ঘন ঘন ড্রেস চেঞ্জ করতে হয় না। তো ওকে চুল আঁচড়িয়ে মুখে একটুখানি ভেজলিন মাখিয়ে রেডি করে দিলাম। এই তো আর কিছুক্ষণের মধ্যে মারা চলে আসবে। তো কিট্টু এখন হয়তো খানিকটা জেগে থাকবে, আমারও প্রচুর কাজ রয়েছে। তো যেহেতু মিউজিক শুনতে ভালোবাসে, তাই গান বাজিয়ে দিয়ে ওকে শুয়ে রাখলাম। আর এর আগেও বলেছি, নিউবর্ন বেবিটা শব্দে থাকতে বেশ পছন্দ করে, কারণ মায়ের পেটেও হয়তো ওরা প্রচুর শব্দ শুনে শুনে বড় হয়েছে। একদম শান্ত পরিবেশ হয়তো পছন্দ নয়। আর এখানে তো সবসময় প্রায় ঠান্ডা লেগেই রয়েছে, তাই দরজা জানলা সব বন্ধ করেই রাখতে হয়। আর জানলা দরজা বন্ধ থাকলে পরে বাইরের কোনো আওয়াজই ঘরের ভেতর শোনা যায় না, খুবই শান্ত পরিবেশ থাকে। তাই আমরা বাড়িতে ওই গান বাজনা মিউজিক এইসব চালিয়ে রাখি। তো ওদিকে কিট্টু শুয়ে শুয়ে গান শুনছে, আমি এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি ভেজ পকোড়া বানানোর জন্য। ওই বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, 1-2টা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এইসব সবজিগুলো কুচিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো
পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে আর দিয়ে দেবো সুজি, চালের গুঁড়ো আর ময়দা। সব কিছু ভালো মতো করে অল্প একটুখানি জল দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে ভাজার সময় সব সবজিগুলো ভালো মতো করে সফট হয়ে যায়। তো সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে মেখে রেখেছি। এবার এটাকে ঢেকে নিয়ে সাইডে রেখে দেবো। আর ওদিকে ডালটাও হয়ে গিয়েছে। ওই তো বললাম, নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘিটাও শেষ হয়ে গিয়েছিল জানেন। তো কালকে আবার বাটার নিয়ে এসে 1 শিশি ঘি বানিয়ে রেখে দিয়েছি। তো এরই মধ্যে রোহন ফোন করেছিল, মারা ভালো মতো করে পৌঁছে গিয়েছে, ইমিগ্রেশনও নাকি হয়ে গিয়েছে। এখন ব্যাগপত্র নিয়ে কিছুক্ষণ পর ওদের বাস রয়েছে, তারপরে ওরা একসাথে ফিরবে। এখনও প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। ওই আসার সময় ওদের ট্রাভেল কার্ড নিয়েছি, সেটাও অ্যাক্টিভেট করে তারপরে ঢুকবে। কারণ মারা আসছে, রোহন তো পুরো প্ল্যান করে রেখেছে উইকেন্ডে ওদের কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে। কোথাও কোথাও আমি যাব ওদের সাথে, আবার কোথাও কোথাও রোহন একাই ওদেরকে নিয়ে যাবে। তার জন্য ট্রাভেল কার্ডটা খুব জরুরি। তো ভেবেছিলাম চিকেনটা এই বেলাতেই করে রাখবো, কিন্তু মনে হয় না এখন সময় হবে, কারণ কিট্টু এর মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ঘরের কিছু এখনও কাজ বাকি রয়েছে, তো তড়িঘড়ি সেই কাজগুলো করে নিয়ে কিট্টুকে ঘুম পাড়াতে হবে। তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে, রাতে করে নেব। তো চলুন এখন তাহলে মাদের আসার অপেক্ষা করি আর কিট্টুকে এর মধ্যে ঘুম পাড়িয়ে দিই। তো ঘুম পাড়ানোর সময় ওকে ক্রিবে না দিয়ে আমাদের বিছানায় শুয়েছিলাম, কিন্তু এত উস্কুস উস্কুস করছিল, দেখলাম পরে ক্রিবেও ভালো মতো করে ঘুমিয়ে গিয়েছে। তো ওকে ক্রিবে শুয়ে দিলাম। আর এরপরে টুকটাক কিছু কাজকর্ম সেরে ফেলতে ফেলতে এরই মধ্যে দেখুন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে মারা পৌঁছেও গেল। হচ্ছে বাবা বেশি হয়ে যাচ্ছে নাকি আপনাদের দুইটা মিলে, যা বিশাল ভারী। আসুন দেখ, একা একা চলে তো আসলি, চলে আসলাম, সেটাই কথা, সেটাই কথা। বাবা কি ভারী হয়েছে, আমি হেল্প করবো না, এই জন্য ক্যামেরা নিয়ে আসো, বুঝছো না, হেল্প করবে দেখে ও ক্যামেরা নিয়ে আসো। দেখ ছবিটা দেখে মনে হয় কত বড়। না না, একটু কিছুক্ষণ ঘুমালো, আবার শুনি। তো আমাদের বাড়ি থেকে ট্রেনে করে কলকাতা, আর কলকাতা থেকে ব্যাঙ্গালোর। এবার নেদারল্যান্ডে আসে ডিরেক্ট ফ্লাইটটা মাদের ব্যাঙ্গালোর থেকে ছিল। তো পুরো 2 থেকে 2.5 দিনের জার্নি ছিল, তো অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে। তো মারা ফ্রেশ হয়ে নিক, এদিকে মাকে একটুখানি এনার্জি দেওয়ার জন্য চা বানাতে হবে। মার তো চা না হলে চলে না। তো ভাগ্যিস আমাদের বাড়ি থেকে ওই দেশ থেকে আনা চা পাতাগুলো ছিল, নাহলে এখানকার চা খুব একটা মায়ের হয়তো পছন্দ হবে না। তো যাই হোক, মাদের ব্যাগগুলো নাকি খুব ভারী হয়ে গিয়েছিল, আর বেশিরভাগটাই আমার জন্যই হয়েছে। আমি তো চাল ডাল মশলাপাতি সব মাদেরকে দিয়ে আনিয়েছি, এমনকি ওরা নিজে থেকে কিট্টুর জন্য নাকি প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে। তো সেজন্যই খুব ব্যাগটা ভারী হয়ে গিয়েছিল। তো নিজেদের জিনিসই হয়তো খুব একটা আনতে পারিনি। তো যাই হোক, মা এদিকে চা খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে কিট্টু রানীকে নেবে। আর কিট্টু তো ওয়েট করছে কখনো দিদুন আর মিমির কোলে উঠবে। কেক খাবি? আজকে কি তোরা বেরাবি নাকি কোথাও? কোথায়? আবার বাইরে যা হাওয়া, ফুফু করে এই হাওয়ায় এরকম শীতকালে আসলে তো হয়ে যেত। বাবা মেয়েগুলা কি দেখ, আবার ছোট ছোট প্যান্ট পরে বের হয়েছে, বাপরে ঠান্ডা আছে। ঠান্ডার মধ্যে না না, হাঁটাহাঁটি করতেছে তো গরম লাগতেছে মনে হয়। গদি বেশি বেশি গদি পেয়েছে না। মানি করতো না, মানি আসলে কত সুবিধা হতো। সে করাই দেবো সেটা না, আমি তো সত্যি তো তাদেরকে তো আমি তো 6 দেখো একটু আমরা তো বুঝতেই পারিনি, ছবিতে দেখে মনে হতো না বড় বড় কথা, এতটুকু বাচ্চা তো এই প্রথম দেখলাম আমি। ছোট বক্কুকে এর থেকে ছোট দেখছি না, ছোট বক্কু 1 মাসের পর এসেছে। 1 মাসে, বাট আরেকটু ছোট ছিল, এটা এত ছটপটও ছিল না। ছোট বক্কুরা শান্ত ছিল। হ্যাঁ হ্যাঁ।
তো কিট্টুকে এই তো মার কোলে দিয়ে দিলাম। এই কয়েকদিন মা আর মিমির কোলে কোলেই ঘুরবে, আমার আর রোহনের কিছুদিনের জন্য ছুটি। তো যাই হোক, মারা অনেকটা ক্লান্ত, অনেকটা দূরে জার্নি করে এসেছে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো, তারপর ওরা একটুখানি রেস্ট নেবে। আর মারা আবার কলকাতা থেকে কেক মিষ্টি এসব নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম নিয়ে আসতে স্পেশালি কেকগুলো। এখানে লোকজন বেক করতে খুব ভালোবাসে, নানান রকমের কেক পাওয়া যায়, কিন্তু আমার সেসব কেকের টেস্ট একদম ভালো লাগে না, মনে হয় দেশের তৈরি কেকগুলোই খেতে বেশি ভালো। তো যাই হোক, সেই কেক ঠেক খেয়ে নিয়ে চলুন এখন মাদেরকে খেতে দিয়ে দিই। কার কোলে উঠলাম নতুন নতুন, কিট্টু বেবির কত জামা পাঠিয়েছে, জামাগুলো তো বিশাল বড় বড় হবে বাবাই। আর কিট্টু এদিকে দিদুনের কোলে আদর খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করি।